পৃথিবীতে এমন কিছু জেল আছে যেখানে ঢোকার কথা তো দূরে থাক, শুধু নাম শুনলে কড়া মেজাজে নৃশংস অপরাধীরাও ভিতরে ভিতরে কেঁপে ওঠে। সেই ভয়ঙ্কর জেলগুলোর একটিতে একদিন নিজের ইচ্ছেতে ঢুকে পড়ে ব্র্যাডলি থমাস। আরও অবাক করার বিষয় হলো, সেখানে থাকা 85 কয়েদিকে সে নির্মমভাবে হত্যা করে। আসলে শক্তিশালী গ্যাংটাকে ভয় দেখিয়ে পরিবারকে ক্ষতি করার হুমকি দিয়ে এই নোংরা কাজগুলো করা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিভাবে ব্র্যাডলি সেই দানববাবু জেলের ভিতরে প্রবেশ করলো, কি উপায়ে সে ভয়ঙ্কর কয়েদিকে শেষ করলো, আর পরে কিভাবে সে গ্যাংস্টারদের বিরুদ্ধে নিজের জীবন বাঁচাতে লড়াই নামলো, এসব জানাতে হাজির হলাম বুলাক সেল 99 মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির প্রথম দৃশ্যে আমরা দেখি এক বিশাল কাঠচোরা মানুষ ব্র্যাডলি। বাহ্যিকভাবে দেখতে ঢালঢোল তলারের মতো শক্ত হলেও তার ব্যক্তিগত জীবনটা ছিল ভীষণ বিশৃঙ্খল। প্রতিদিনের মতন সেদিনও সে গাড়ি ছেলে কাজে যায়, কিন্তু অবশ্যই গাড়িতে ঢুকতে সে লক্ষ্য করে তার বস দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত রকমের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চেহারা দেখে ব্র্যাডলি বুঝে যায় যে আজকে ভালো কিছু ঘটবে না। বস তাকে এক করে ডেকে নিয়ে বলে, দেখো ব্র্যাডলি, আমার ব্যবসা মাসের পর মাস ধরে লোকসানে চলছে, পকেটে টাকা পয়সাও নেই, তোমার বেতন দেওয়ার সামর্থ্য আমার নেই, তাই আজ থেকে তোমার চাকরি শেষ। এই কথা শুনে ব্র্যাডলি পৃথিবী যেন মুহূর্তে অন্ধকার হয়ে যায়। চাকরি আনার দুঃখ নিয়ে যখন সে নিজের বাড়ির কাছে পৌঁছায় তখন আরও ধাক্কা খায়। সে দেখে তার স্ত্রী লরেন বাড়ির সামনে দাঁড়ানো একটি গাড়ির ভিতরে বসে কারোর সাথে চুপিসারে ফোনে কথা বলছে। দূর থেকে লরেনের আচরণ দেখে সন্দেহ জন্মায় ব্র্যাডলি ফোনে। আরও কিছুক্ষণ তাকে থাকতে থাকতে তার চোখে পড়ে লরেনের গলায় তাজা লাল দাগ। মুহূর্তে ব্র্যাডলির রক্ত ফুটে ওঠে। সে লরেনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে চেক করে, আর সেখানে দেখা যায় লরেন সত্যি অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। রাগে দুঃখে ভেঙে পড়া ব্র্যাডলি লরেনকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে জিজ্ঞাসা করে সত্যিটা। লরেন ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করে, হ্যাঁ, গত 3 মাস ধরে তার একটি সম্পর্ক চলছে। লরেন কাঁদতে কাঁদতে জানায়, কিছুদিন আগে তার একটি মিসকারেজ হয়েছিল। সে মানসিকভাবে ভেঙে পড়ছিল, আর ঠিক সে সময় ব্র্যাডলি তার কাছে পুরোপুরি ডুবেছিল। এক একেতে সুযোগে সে ভুল পথে পা বাড়ায়। সব কিছু শুনে ব্র্যাডলি কিছুক্ষণ নিস্তব্ধ থাকে, তারপর বলে, চলো আমরা দুজনে সব ভুলি আবার নতুন করে শুরু করি, আর কোনো গোপনীয়তা থাকবে না। লরেন তার এই কথা রাজি হয় এবং তার সম্পর্ক আবারও একটু একটু করে স্বাভাবিক হতে থাকে। তবে ঠিক এই সময় ব্র্যাডলি আরেকটি করুণ সংবাদ দেয়, সে চাকরি হারিয়েছে এবং দ্রুত নতুন কাজ পাওয়া সম্ভব নয়। ব্র্যাডলি জানায় তার পুরনো পরিচিত গিল্ড ড্রাগ পরিমাণে কাজ করে এবং সেও এই পথে নামার কথা ভাবছে। লরেন তাকে বারবার থামানোর চেষ্টা করে, তুমি কোনো অপরাধে জড়ো না, যদি তোমার কাছে হয়ে যায় আমি বাঁচবো কিভাবে। কিন্তু ব্র্যাডলির সামনে তখন কোনো রাস্তা খোলা ছিল না। সংসার চালাতে হলে তাকে অন্ধকার দুনিয়ায় পরিবেশ করতেই হবে। এইভাবে সময় গড়িয়ে যায় 8 মাস। এর মধ্যে ব্র্যাডলি হয়ে ওঠে অভিজ্ঞ দুর্দর্শ ড্রাগ ক্যারিয়ার। এক ডিলারের মাল আরেক ডিলারের কাছে পৌঁছতে সে প্রচুর অর্থ রোজগার করতে থাকে। ঝুঁকির বিনিময়েও সে কাজ করে খুবই সতর্কভাবে। এক রাতে ব্র্যাডলি যখন লরেনের সাথে বেডরুমে যাচ্ছিল তখনই ফোন বেজে ওঠে। গেল জরুরিভাবে তাকে তার বাসায় ডাকছে। ব্র্যাডলি গ্রিলের বাসায় পৌঁছে দেখে সেখানে 3জন নতুন লোক বসে আছে। তাদের নেতা এলজার, সে মেক্সিকো থেকে এসেছে বড় পরিসর ড্রাগ ব্যবসা চালানোর জন্য। এলজার ব্র্যাডলিকে পরিচয় করে দেয় তার 2 ডান হাত, রোমান পিরাডো। এলজার বলে, এরা এতটা নির্মম যে মানুষ হত্যা তাদের কাছে নিত্যদিনের ঘটনা। এখন তাকে ব্র্যাডলি যেখানে যাবে রোমানা পিরাডো তাকে ছায়ের মতো ভাড়া দেবে, যাতে ডিলে কোনো ভুল না হয়। গল্প এখান থেকে আরও ঘন, আরও বিপজ্জনক হতে থাকে। কিন্তু এই প্রস্তাবে ব্র্যাডলি একদমই রাজি হয় না। রোমানের দিকে তাকে সে বুঝতে পারে যে সারাক্ষণ ড্রাগনের সে এই ছেলেটা শুরু হয়ে থাকে। সোজা সোজা ব্র্যাডলি বলে দেয়, এই মাতালদের আমি সাথে নিতে পারবো না। এরা আমার বিবাদ কমানোর বদলে উল্টো বিপদ বাড়িয়ে দেবে। আমি ড্রাগসের ব্যবসা করতে পারি, কিন্তু আমি কোনো নেশাখোরদের সাথে কাজ করি না। তাদের কাজ চলে সমুদ্রের মাঝখান থেকে ড্রাগসের একটি বিশাল চালান নিয়ে আসা। প্রথমে তারা একটি হারবারে পৌঁছায় এবং সেখানে একটি ছোট্ট বোট নিয়ে চলেছে মাঝ সমুদ্রের মধ্যে। ওখানে পৌঁছানোর পর প্লাটো ড্রাইভিং স্যুট পরে পানির নিচে ঝাঁপ দেয়। পানির নিচে গিয়ে সে দেখে বিশাল এক ড্রাগসের কনসার্টমেন্ট চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। চেনটা কাটার সাথে সাথে প্লাটো ড্রাগসের ব্যাগগুলো পানির উপরে ভেসে ওঠে, আর রোমান মানুষের ব্যাগগুলো টেনে তুলতে থাকে বোটে। আর তাড়াতাড়ি করে তারা ফিরে আসে। তারা যখন ডকে ফিরে আসে ব্র্যাডলি তার তিক্ত চোখ দিয়ে বুঝতে পারে যে এখানে নির্ঘাত টহল চলছে পুলিশের। সে বলে, আমরা যদি এখন 3জন একসাথে ব্যাগ নিয়ে বের হই তবে ধরা পড়ব নির্ঘাত। তাই সে বুদ্ধি দেয় যে ব্যাগগুলো আপাতত সমুদ্রের এক কোণে ফেলে রাখা হোক, পরের দিন সুযোগ বুঝে নিয়ে যাওয়া হবে। কিন্তু ওই 2 মেক্সিকান ছিল গাত্তেরা, তারা ব্র্যাডলির কথা শোনা তো দূরে থাক, উল্টো তার উপরে চড়া হয়। তারা ব্র্যাডলিকে মারধর করে পালানোর চেষ্টা করতে থাকে ব্যাগগুলো নিয়ে। সে এক পুলিশ অফিসারের পড়ে থাকা বন্দুক তুলে নেয় এবং চোখের পলকে রোমানা প্যারোকে ঝাঁঝদা করতে গুলি করে। সে জানতো যে এই 2জন যদি ধরা পড়ে তবে জেরা মুখে তারা ব্র্যাডলির নাম এবং গিরিলের নাম ফাঁস করে দেবে। নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভাবে সে খতম করে দেয় নিজের দলের লোকেরই। পুলিশ যখন এই দৃশ্য দেখে তারা ব্র্যাডলিকে ঘিরে ফেলে চারপাশ থেকে এবং তাকে গ্রেপ্তার করে প্রেরণ করা হয় থানায়। তবে যেহেতু ব্র্যাডলি হত্যা করেছে 2জন মানুষকে, বিচারে তার পার পাওয়ার কোনো উপায় ছিল না। ব্র্যাডলি ঠান্ডা মাথায় সাল থেকে 10 সপ্তাহে পাক্কা কারাদণ্ড দিয়ে দেয় 7 বছরের। তাকে জেলার নীল রঙের ইউনিফর্ম ধরে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় 4 তলার একটি জেলে।
সেখানে যাওয়ার পর তার সাথে দেখা হয় জেলে প্রধান অফিসার ওয়ার্ডেন আন্দের সাথে। আন্দের তাকে হুঁশিয়ারি দিয়ে কড়া গলা বলতে থাকে, এখানে থাকতে হলে মেনে চলতে হবে আমার নিয়ম। কিন্তু ব্র্যাডলি হুমকি দামকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে ঢুকে যায় নিজের জেলের মধ্যে আর ঘুমাতে শুরু করে দেয় আরামসে। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে দেখতে পায় যে সকলে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ায় আছে। সে ধীরে সুস্থে সে লাইনে দাঁড়ায়। ওয়ার্ডেন আন্দারে কিন্তু ব্র্যাডলির এই দেরি করে আসাটা ধরে ফেলে। সেই ব্র্যাডলির সামনে এসে দাঁড়িয়ে রক্তচক্র দেখে বলতে থাকে, আজকে তোমার প্রথম দিন, তাই ছেড়ে দিলাম তোমাকে। পরের বার যদি দেরি হয় তবে বুঝতে পারবে যে এই জেলে আসলে সাজা নির্মম হয় কতটা। অন্যদিকে ব্র্যাডলির স্ত্রী লন যখন একা ছিল বাসায়, তখন সে বুঝতে পারবে যে তার বাড়ি গেট টপকে কেউ বাসার মধ্যে ঢুকেছে। সেই অজ্ঞতা পরিচয় লোকগুলো রয়্যানকে কিডন্যাপ করে কত যেন নিয়ে চলে যায়। পরের দিন সকালে একজন জেলের স্টাফ ব্র্যাডলিকে এসে জানায় যে তার সাথে একজন ডাক্তার দেখা করতে এসেছে। ব্র্যাডলি যখন দেখা করতে যায় সেই ডাক্তারের সাথে, তখন সে বুঝতে পারবে এই লোকটা আসলে কোনো ডাক্তার নয়, সে হচ্ছে একজন এজেন্ট যে ইয়েলজারের হয়ে কাজ করে। সেই ভুয়া ডাক্তার ব্র্যাডলির মুখের উপরে বলে দেয়, তোমার বোকামের জন্য ইয়েলজারের $3.2 মিলিয়ন মাল ধরা পড়ছে পুলিশের হাতে। ইয়েলজার তোমার উপরে ভয়ানক রকমের কি বেরোয়েছে। ব্র্যাডলি বুঝতে পারে তার জীবন এখন তুলে গেছে অতল গভীরে। ডাক্তার তখন শয়তানি হাসিতে বলে, শোনো ব্র্যাডলি, আমাদের বস ইয়েলজার তোমার উপরে চটে রয়েছে ভয়ানক রকম। যদি নিজের বউ আর বাচ্চাকে জ্যান্ত দেখতে চাও তবে তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। ব্র্যাডলির আগে ফুসতে ফুসতে জিজ্ঞেস করছে, কি চাস আমার থেকে। ডাক্তার তখন আসল চালটা চালে। সে জানায় ব্র্যাডলিকে যেতে হবে এই জেলের সব থেকে খতরনাক জায়গায়, সেল ব্লক 99-এ। সেখানে কিস্টুপার ব্রিজ নামক একজন কয়েদি আছে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্র্যাডলির মিশন হলো ওই বোলাকে ঢুকে কিস্টুপারকে দুনিয়া থেকে সরে দেওয়া। কিন্তু সমস্যা হলো ব্র্যাডলি এখন যে বোলাকে আছে সেখান থেকে ম্যাক্সিমাম সিকিউরিটি জোন অর্থাৎ সেল ব্লক 99-এ যাওয়া একেবারেই সম্ভব না। ডাক্তার সাপ্তাহকে জানিয়ে দেয়, যদি ক্রিস্টোফারকে না মারো তবে ইয়েলজে তোমার বউয়ের পেট থেকে বাচ্চা ছিঁড়ে বের করে আনবে। আর কোনো উপায় না পেয়ে ইয়েলজের পৈশাচিক প্রস্তাবে রাজি হয়ে যায়। মিটিং শেষ করে ব্র্যাডলি যখন জেলের মধ্যে ঢুকে সে বুঝতে পারে তাকে এমন কিছু করতে হবে যাতে জেল কর্তৃপক্ষ মনে করে ভয়ঙ্কর ক্রিমিনাল। তাই সে অন্য বলাকে পাঠিয়ে দেয়। ঠিক ওই সময় সামনে পড়ছে ব্র্যাডলি। সেই ওয়ার্ডেন আন্দারে এক মুহূর্তে দেরি না করে নিজের পায়ে জুতো করে ঝাঁপে পড়ে বাঘের মতো আন্দারের উপর। সে আন্দারাকে এমন নির্দয়ভাবে মারা শুরু করে যে চারপাশ রক্তে ভেসে যায়। বুঝতে পারে একজনকে মারলে হবে না, তখন সে বাকি গার্ডদের ওপর শুরু করে দেয় তাণ্ডব। শেষমেশ গার্ডটা বাধ্য থাকে ইলেকট্রিক শর্ট দিয়ে জ্ঞান হারানো অবস্থায় ফেলে দেয় মাটিতে। ব্র্যাডলির ভয়ঙ্কর হিংস্র আক্রমণ থেকে গার্ডটা বুঝতে পারে যে তাকে সে সিকিউরিটি সেল ব্লক 99-এর জন্য পাঠাতে হবে, যার ফলে যেটা হওয়া সেটাই হয়। ব্র্যাডলিকে তাৎক্ষণিক ট্রান্সফার করা হয় ম্যাক্সিমাম সিকিউরিটি সেল ব্লক 99-এ। নতুন জেলে পৌঁছানোর সাথে সাথে ওখানকার ওয়ার্ডেন ব্র্যাডলিকে একদম করা হুঁশিয়ারি। সে বলতে থাকে, আগে যে জেল থেকে তুমি এসেছো সেটা ছিল স্বর্গের মতো, আর এই জেলটা হলো জ্যান্ত একটা নরক। এখানে আমরা তোমাকে 1 সেকেন্ডের জন্য থাকতে দেবো না শান্তিতে। এরপর ব্র্যাডলিকে নিয়ে যাওয়া হয় সেল ব্লক 59-এ। জেলের ভেতরে ঢুকতে ব্র্যাডলি নাড়েপুরি একদম উপড়ে ফেলায় উপক্রম। চারিদিকে পচা বৃষ্টির মলমূত্রের এমন উৎকট গন্ধ যে সাধারণ মানুষ হলে সেখানে দম আটকে জানা নেবে। টয়লেটগুলো একদমই খোলা অবস্থায়, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করার নামগন্ধ নেই। আগের কয়েদের এই জায়গাটা একেবারে নরক বানিয়ে ফেলেছে। ব্র্যাডলি আর কোনো উপায় না দেখে নিজের গেঞ্জিটা খুলে শক্ত করে নাকের উপরে বেঁধে রেখেছে, যাতে নরকের ভয়ঙ্কর দুর্গন্ধ থেকে কিছুটা রেহাই পায়। এরপর সেই নোংরা মেঝেতে শুয়ে পড়ে। পরের দিন সকাল যখন ব্র্যাডলি বাইরে বের হয় তখন সে দেখে জেলের উঠানে অনেক কয়েদি এক্সারসাইজ করছিল। সে ধীরে ধীরে সামনের দিকে এগোয়। এরপর তিক্ত নজর দেশে চেষ্টা করে তার টার্গেটকে খোঁজার। ঠিক ওই সময় তার সাথে দেখা হয় এই জেলের একজন রহস্যময় কয়েদি যার নাম ডেরি ব্র্যাডলি। তাকে জিজ্ঞেস করে এই জেলে ক্রিস্টোফার ব্রিজ নামক কেউ আছে কিনা। অবাক হয়ে বলে যে সে এই নামে কাউকে চেনে না। তবে ডেরি তাকে এখানে সাবধান করে দেয় যে অন্য কয়েদির সাথে সেজন্য বেশি কথা না বলে। কিন্তু ব্র্যাডলির মাথা তখন একটাই চিন্তা, তার স্ত্রীকেও বাঁচাতে হবে। সে ডেরি কথা না শুনে অন্য কয়েদের কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করা শুরু করে। ঠিক ওই মুহূর্তে আসল হাঙ্গামা শুরু হয়। ওই কয়েদিরা দল বেঁধে ব্র্যাডলির উপরে ঝাঁপে পড়ে। কিন্তু ব্র্যাডলি তো কোনো সাধারণ মানুষ নয়, এমনিতে সে গায়ে গোতরে একটা দানবের মতো। তারপর তার মাথার মধ্যে রক্ত উঠে রয়েছে। সেই এক হাতে এক একজনকে ধরে আছাড় মারে, কারো মেরে হাত পা ভেঙে দেয়, কারো মাথা ফাটিয়ে দেয়। চারিদিকে শুধু আর্তনাদার রক্তে হোলি খেলা। এই কাহিনী থেকে জেলে বাকি গার্ডে পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়ে। শেষমেশ ওয়ার্ডেন নিজে সেই ব্র্যাডলির মাথায় বন্দুক তাক করে তাকে থামাতে সক্ষম হয়। ওয়ার্ডেন বুঝে যায় এই লোকটা সাধারণ করে জেলাকে মানে ভয়ঙ্কর বিপদ। তারা ব্র্যাডলিকে নির্দয়ভাবে পেরতে পেরতে তার মুখে পড়ে দেয় একটা কালো মাস্ক। এবার ট্রেনে এসে নিয়ে যায় সেই কুখ্যাত জেল সেল ব্লক 99-এ। এইভাবে বেশ অনেকটা পথ ঘষতে ঘষতে টানতে টানতে নিয়ে যাওয়ার পর ব্র্যাডলি চোখ থেকে খোলা হয় পট্টি। এরপর সে যা দেখে তাই একদম কলিজা শুকে যায়। এই সেল ব্লক 99-এ কোনো সাধারণ জেল নয়, এটা মাটির নিচে এক অন্ধকার বেসমেন্টে তৈরি করা হয়েছে। চারিদিকে নিস্তব্ধতা, স্বেচ্ছাতার দেয়ালে পুরো জায়গাটা যেন এক জ্যান্ত কবরস্থান। এরপরে গার্ড এসে তার গায়ের মধ্যে একটা এক্সিকিউশন জ্যাকেট পরে দেয় আর তাকে ঢুকে দেয় সেলের মধ্যে। সেলের ভিতরে ঢুকতে ব্র্যাডলি দেখে মেঝের উপর অসংখ্য কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যাতে সেই এক পাও নাড়াচাড়া করতে না পারে। করলে যেন তোর পা ছিঁড়ে যায়।
কিন্তু ব্র্যাডলি কোনো কিছু পরোয়া না করে সে কাছের উপরে বসে পড়ে। অন্যদিকে লরেনের অবস্থা তখন বেশ শোচনীয় পড়ে। তাকে একটা গুটগুটে বন্ধ করে আটক রাখা হয়েছিল। সেখানে সে ভুয়া ডাক্তাররা কই থেকে আসা হারেম করা আবর্ষণ এক্সপার্ট লরেনের পরীক্ষা করছে। তারা শুধুমাত্র ব্র্যাডলির সিগন্যালে অপেক্ষা করছিল। কাজ না হলে তারা এই অবস্থাতে লরেনের গর্ভে থেকে সন্তানকে কেড়ে টেনে বাইরে বের করে আনবে। মাঝরাতে ব্র্যাডলি যখন জেলের ভেতর থেকে ক্রিস্টোফার ব্রিজের নাম ধরে চিৎকার করতে থাকে, তখন পাশের জেলেরা কয়েদি বলে ওঠে, আরে ভাই, এই নামে এখানে কেউ নেই। ওই সময় গার্ড এসে ব্র্যাডলিকে বাইরে নিয়ে যায়। ব্র্যাডলি যখন ভিজিটিং রুমে পৌঁছায়, সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে সেখানে তার সামনে তার সঙ্গে এলজার নিজেই। ব্র্যাডলি অবাকে চিৎকার করে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এলজা তখন শয়তানের হাসি দিয়ে বলতে শুরু করে, তুমি আমার $3.2 মিলিয়ন মাল পুলিশের হাতে ধরে দিলে। এসবের জন্য আমি রাগ করিনি, কিন্তু তুমি যে আমার বোনকে বিধবা বানিয়ে দিলে সেটার হিসাব তো আমাকে দিতেই হবে। এইভাবে গর্জে ওঠে এলজার। সে জানায় প্যারাডক্স হলো তার বোনের স্বামী, আর ব্র্যাডলি তাকে রাস্তায় কুকুরের মতো গুলি করে মেরেছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে ক্রিস্টোফার ব্রিজের বুয়া নামে পরিচয় দিয়ে নাটক সাজিয়েছিল। এলজার হুমকি দিয়ে বলে, আর কিছুক্ষণের মধ্যে তোর স্ত্রীর গর্ভের সন্তানকে বের করে এনে ছুরির ডগায় টুকরো করা হবে। এই কথা শুনতে ব্র্যাডলির ভিতরে হিংস্র দানব যেন মুহূর্তে জেগে ওঠে। এলজারের লোকজন ব্র্যাডলিকে নির্দয়ভাবে পেড়াতে থাকে, শ্বাস বন্ধ করে দেওয়ার মতো টর্চার চালায়, শেষে অজ্ঞানভাবে ফেলে রাখে। কিন্তু তারা একবারও বুঝতে পারেনি ব্র্যাডলি মরেনি। সে কেবল সময়ের অপেক্ষা করছিল, নিজের ইচ্ছাতে অজ্ঞান হওয়ার ভান করছিল। কিছুক্ষণ পরে ব্র্যাডলি ধীরে ধীরে চোখ খুলে ফেলে। শরীর জলে শিকল থাকলেও সে তা হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে ফেলে। তারপর নিঃশব্দে এলজের লোকদের রুমে ঢুকে একের পর এক ঝাঁপে পড়ে। যাকে পায় তার মাথা তাকে শরীর আলাদা করে ছুঁড়ে ফেলে। কারো গলা খালি হাতে সে ভেতরে দম বন্ধ করে মেরে ফেলে। কেউ কেউ দেয়ালে ছিটকে পড়তে তাদের মাথা ফেটে মগজ পুরো ফলের জোরে সরে যায়। দৃশ্যটা ছিল এমন ভয়ঙ্কর যে সাধারণ মানুষ দেখলে বমি করে ফেলতো। পুরো রুম কয়েক মিনিটের মধ্যে হয়ে ওঠে এক রক্তের সমুদ্র। আর ব্র্যাডলি তার মধ্যে দাঁড়িয়ে থাকে আসল দানবের মতো। এই পাল্টা আক্রমণে ভয় পেয়ে এলজা দ্রুত সেই ডাক্তারকে ফোন দিয়ে বলে, লরেনকে এক বিন্দু আঘাত করবে না, তাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছে দাও। কল শেষ হতেই ব্র্যাডলি এক ঝটকা এলজারের পা দুটো আলাদা করে দেয়। এদিকে ডাক্তার ভাই লরেনকে গ্রিলে বাড়ির সামনে নামে যায়। লরেনকে দেখা মাত্রই গ্রিল বন্দুক বের করে সে নকল ডাক্তার আর কোরিয়ান অ্যাসিস্ট্যান্টকে গুলি করে ছিন্নভিন্ন করে ফেলে। গ্রিল এরপর সরাসরি জেলে ইনফরমেশন সেন্টারে ফোন করে সব ঘটনা জানা দেয় এবং ব্র্যাডলিকে আশ্বস্ত করে লরেন পুরোপুরি নিরাপদ। এই খবর শুনে ব্র্যাডলির চোখে অস্ত্র জমে ওঠে। এটা দুঃখের কান্না নয়, এটা ছিল স্বস্তি আর খুশির কান্না। ফোনের মাধ্যমে সে তার অনাগত সন্তানকে শেষ একটি বার্তা দিতে থাকে, পৃথিবীতে আসার পর তুমি সবসময় সৎ থাকবে, সত্যের পাশে দাঁড়াতে শিখবে, কখনো ভয় পাবে না। ব্র্যাডলি জানতো এই জেল থেকে জীবিত বেড়ে যাওয়ার ইতিহাস কারো নেই, মানে তার মৃত্যু নিশ্চিত। তাই সন্তানের উদ্দেশ্যে রেখে যায় তার শেষ শুভাকাঙ্ক্ষা। এরপর সে লরেনের সঙ্গে শেষবারের মতো আবেগবারে কথা বলে বিদায় নেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় এলজের রুমে। তখন এলজে যন্ত্রণায় কাঁদছিল। ব্র্যাডলি বিন্দুমাত্র দয়া না করে এক কবিতার মাথা তাকে শরীর আলাদা করে ফেলে। ঠিক সেই মুহূর্তে জেলের নোরা কোয়ার্ডেন তার গার্ডেনে ছুটে আসে। ব্র্যাডলিকে দেখে তারা বুঝে যায় এই মানুষকে বাঁচিয়ে রাখা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। ওয়ার্ডেন বন্দুক ব্র্যাডলি মাথার কাছে নিয়ে ট্রিগার টিপে দেয়। এক প্রচণ্ড শব্দ হয় আর ব্র্যাডলি মাথার পেছনে দেয়ালে লেগে ছিটকে যায়। ব্র্যাডলি ধীরে ধীরে মাটিতে পড়ে যায়, কিন্তু তার ঠোঁটে তখনও একটা শান্তি আর তৃপ্তির হাসি, কারণ সে তার স্ত্রীকে বাঁচিয়েছিল, তার অনাগত সন্তানকে রক্ষা করছে। এইভাবে শেষ হয় এক নৃশংস কয়েদের রক্তকথা, যেখানে ভালোবাসার আত্মত্যাগী ছিল তার শেষ পরিচয়।